I'll be direct and very simple. আজকের ভিডিওটা একটা নতুন ধরনের কন্টেন্টের স্টার্ট হতে যাচ্ছে। অ্যাটলিস্ট বাংলাদেশে বা বাংলা ভাষায় এ ধরনের কোনো কন্টেন্ট এর আগে এক্সিস্ট করেছে কিনা বা আরও করবে কিনা আমি জানি না, বাট আমি এটা শুরু করতে যাচ্ছি এবং এটার মেইন ইন্সপিরেশনটা ছিল মোস্টলি ডেভিড সেনরার ফাউন্ডার্স পডকাস্ট এবং আরও একটা চ্যানেল আছে ইউটিউবে নাম অ্যাকোয়ার.com, যারা বিভিন্ন কোম্পানির স্টার্টিং জার্নি বা হিস্ট্রি নিয়ে কথা বলে। ডেভিড সেনরা তার ফাউন্ডিং পডকাস্টে বিভিন্ন গ্রেট মাইন্ডদের লাইফ নিয়ে কথা বলে, তাদের অটোবায়োগ্রাফি, তাদের বায়োগ্রাফি অ্যান্ড এগুলো নিয়ে। অ্যান্ড দিস ইজ নট অর্ডিনারি বুক রিভিউ টাইপ অফ কন্টেন্ট, ইটস মোস্টলি তাদের লাইফ পড়ে সেটা থেকে একটা অপারেটিং সিস্টেম বের করে আর 10জন মানুষ বা ফাউন্ডার বা ক্যারিয়ার ওরিয়েন্টেড পারসন বা একজন মানুষ হু ইজ অবসেস উইথ গ্রোথ কীভাবে ইউজ করবে সেটার জন্য। অ্যান্ড আই উইল ডু দ্য সেম। আমি ফার্স্ট অফ অল যেই বইটা পিক করেছি সেম বইটা আমি ডেভিড সেনরার পডকাস্ট থেকেই শুনেছি, সেটা হচ্ছে দ্য প্রেজেন্টেশন সিক্রেট অফ স্টিভ জবস। এই বইটা ডেভিড সেনরাকে রেকমেন্ড করেছিল তার একজন বন্ধু, যে একটা স্টার্ট আপ নিয়ে কাজ করছিল। সো তার ইনভেস্টর গ্রুপদের কাছ থেকে যখন সে টাকা রেজ করতে যায়, তার ইনভেস্টররা তাকে বলেছিল যে পরের রাউন্ডের আগে এই বইটা পড়ে নিতে। অ্যান্ড নট অনলি হিম, এই বইটার পড়ার জন্য তার ইনভেস্টররা অন্যান্য ফান্ড রেইজার বা স্টার্ট আপ ফাউন্ডারদেরকেও সেম জিনিসটা বলতো। আর এই বইয়ের মেইন আর্গুমেন্টটা হচ্ছে যে স্টিভ জবস ছিলেন আমাদের সময়ের সবথেকে বড় বিজনেস স্টোরি টেলার। অ্যান্ড ইফ ইউ গো টু মাই চ্যানেল, দ্য সেকেন্ড লাস্ট ভিডিও ওয়াজ অন বিজনেস স্টোরি টেলিং, যেখানে আমি বিজনেস স্টোরি টেলিং নিয়ে কথা বলেছিলাম অলরেডি। অ্যান্ড আফটার দ্যাট আই ডিসকভার্ড দিস এপিসোড অ্যান্ড দিস বুক, আই ফিনিশড দ্য বুক অ্যান্ড নাও আই এম টকিং টু ইউ অ্যাবাউট দ্য বুক, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে, নট দ্য কপি অফ ডেভিডসন অর সামথিং। স্টিভ জবস কীভাবে সেল করতেন, লাইক একটা কম্পিউটার বেচতে গিয়ে যিনি মানুষের মন বদলায় দিয়েছিলেন। 1997 সাল, অ্যাপল কাইন্ড অফ ডেড, কোম্পানির কাছে আর মাত্র 90 ডেজের ক্যাশ ছিল। বোর্ড স্টিভ জবসকে আবার ফিরিয়ে এনেছে। স্টিভ জবস ফিরে এসে একটা কাজ করলো, সেটা হচ্ছে যে তিনি অ্যাপেলের 70টা, রিমেম্বার 70টা প্রোডাক্ট বাদ দিয়ে দিল, শুধু 4টা রাখলো। বোর্ড থেকে নিয়ে ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকটা মানুষ শকড। কিন্তু স্টিভ জবসের কথা ছিল সিম্পল, যে আমাদের ফোকাস দরকার। তারপর তিনি একটা কথা বললো যেটা শুনলে মনে হয় খুব সিম্পল, বাট এইটাই তার হোল ফিলোসফি। লাইক ইউ হ্যাভ গট টু স্টার্ট উইথ দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড দেন ওয়ার্ক ব্যাক টুয়ার্ডস দ্য টেকনোলজি, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। আর এই এপিসোডটা স্টিভ জবসের লাইফ নিয়ে না, এটা তার সব থেকে বড় আন্ডার রেটেড স্কিল নিয়ে, যেটা আগেই বললাম যে কীভাবে তিনি সেল করতেন। আর আমার আর্গুমেন্ট হলো যে স্টিভ জবসের সব থেকে বড় জিনিয়াস ছিল টেকনোলজিতে না বা ডিজাইনে না, তার সেলিংয়ে। তার কাছ থেকে যদি শুধুমাত্র একটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে মানুষকে কীভাবে কনভিন্স করা যায়, লাইক আপনার আইডিয়া, আপনার ভিশন, আপনার পারপাস কীভাবে কনভে করতে হয়। শুরু করার আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি। স্টিভ জবসের লাইফটা আসলে পুরোটা 2 পার্ট, অ্যাপল স্টার্ট করা আর অ্যাপল থেকে তাকে বের করে দেওয়ার পরে আবার তার ফিরে আসা। 1955 সালে তার জন্ম, অ্যাডপ্টেড সান, কলেজ ড্রপ আউট। 1976 সালে গ্যারেজে অ্যাপল শুরু করলো। 1984 সাল থেকে ম্যাকিনটশ, লাইক 1984 সালে সে ম্যাকিনটশ লঞ্চ করলো। আর এটাই ছিল হিস্টোরিক মোমেন্ট। এরপরে 1995 সালে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়া হলোই বলা বেটার, বের হয়ে যান নাই উনি। এরপরে নেক্সট বানালেন, পিকজার বানালেন, যেটা পরে টয় স্টোরি বানাবে বা টয় স্টোরি নামে মুভি সিরিজের স্টার্ট করবে। তারপর 1997 সাল থেকে অ্যাপলে সে আবার জয়েন করলো। সো এই পুরো জার্নিটাতে একটা জিনিস জব শিখে গেছিলো, যে গ্রেট প্রোডাক্ট থাকলেই হয় না, মানুষকে সেটা বোঝাতে হয়। এখন সবার আগে একটা প্রশ্ন করি, যে আপনি কি সেল করেন বা বিক্রি করেন বা বেচেন? এই প্রশ্নটা যদি জবসকে করা হতো, সে কখনো বলতো না যে আমি কম্পিউটার বেচি বা আমি প্রোডাক্ট বেচি। সে বলতো আমি এমন কিছু টুলস বেচি যেগুলো মানুষের পোটেনশিয়াল আনলক করে, টুলস দ্যাট চেঞ্জ দ্য ওয়ে ইউ ওয়ার্ক, টুলস দ্যাট চেঞ্জ দ্য ওয়ে ইউ প্লে। এই ডিফারেন্সটা বুঝতে হবে। এটা শুধু মার্কেটিং ল্যাঙ্গুয়েজ না, এটা হলো যে আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন না, আপনি একটা বেটার ফিউচার সেল করতেছেন। এখন 1998 সালের আইম্যাক লঞ্চটা দেখি। জবস মঞ্চে উঠলো, স্টেজে উঠলো, সে আইম্যাক নিয়ে কথা শুরু করে নেই। সে কোনো কনফিগারেশন,
ফিচার্স নিয়ে কথা বলা শুরু করে নাই, সে কথা বলা শুরু করলো প্রবলেম দিয়ে। বলল যে আমরা এই কম্পিউটারটা বানিয়েছি কারণ কাস্টমার আমাদেরকে বলেছে তারা খুব সিম্পলি এবং ফাস্টলি ইন্টারনেট অ্যাক্সেস করতে চায়। তারপর বললো যে বাকি সব কম্পিউটারগুলো লাইক দে আর ইউজিং দ্য লাস্ট ইয়ার্স প্রসেসর, দে হ্যাভ প্রিটি ক্রামি ডিসপ্লে, দিস থিংস আর আগলি। ক্রামি, আগলি এগুলো টেকনিক্যাল ওয়ার্ডস না, এগুলো তখনকার সময় সিলিকন ভ্যালির কোনো স্টার্ট আপ ফাউন্ডার বা কোনো ফাউন্ডার এই ধরনের ওয়ার্ড ইউজ করতো না বা এখনও করে না। এগুলো সেই ওয়ার্ড আপনি যেগুলো আপনার ফ্রেন্ডকে বলেন। অ্যান্ড স্টিভ জবস জানতো সিম্পল ওয়ার্ডস ফাস্টার ট্রাভেল করে। আর তারপর তিনি আইম্যাক নিয়ে যখন কথা বললো যে নিউ আইম্যাক ইজ ফাস্ট, ইট স্ক্রিমস, দ্য নিউ আইম্যাক হ্যাজ এ গর্জিয়াস ডিসপ্লে, স্ক্রিমস, গর্জিয়াস, এগেইন কোনো টেকনিক্যাল ওয়ার্ডস না, কোনো কম্পিউটার এভাবে কথা বলে না। আর এটাই স্টিভ জবসের ট্রিক ছিল, আনইউজুয়াল বাট সিম্পল। অ্যান্ড এইখানে আমার মনে পড়ে বাংলাদেশের একটা কথা, যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ফার্স্ট তার গ্রামীণ ব্যাংকের প্রজেক্ট শুরু করলো অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড সে মানুষকে বোঝানো শুরু করলো, তখন কিন্তু তিনি কখনো বলে নাই যে আমি মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করি আর আমি কোল্যাটারাল ফ্রি লোন সিস্টেম নিয়ে কাজ করি। তিনি বলল অপেক্ষাকৃত গরিব মানুষ যারা তারাও লোন পেতে পারে এবং তারা টাইমলি পরিশোধও করবে যদি সেটা তাদের সাধ্যের মধ্যে হয়। অ্যান্ড এগেইন এটাই স্টিভ জবসের লেসন, যে প্রবলেমকে সিম্পলিফাই করে বলা, সলিউশনকে সিম্পলিফাই করে বলা, জার্গন বাদ দেওয়া। ডেভিড সেনরা, যার পডকাস্ট থেকে এই জিনিসটা ইন্সপায়ার্ড, ফাউন্ডার্স পডকাস্ট, তিনি একটা কথা বলেছিল, মানে তার একটা এপিসোডে যেটা আমার খুব পছন্দ, যে তার এক ফ্রেন্ড রিয়েল এস্টেট ইনভেস্টর, সে আরও বড় বড় কিছু ইনভেস্টরদের কাছ থেকে $200 মিলিয়ন রেজ করছিলেন। সো তার একটা কথা আছে যে নর্মাল রিচ পিপল যারা, এরা জানে না এমওআইসি কি, আইআরআর কি, লাইক এগুলো রিয়েল এস্টেট টার্মস। তুমি যদি তাদের কাছ থেকে টাকা বের করতে চাও তাহলে একটা স্লাইড রাখো তোমার প্রেজেন্টেশনে, যেখানে টাইটেলটাই থাকবে যে হোয়াট উই উইল ডু উইথ ইয়োর মানি, আমরা তোমার টাকা দিয়ে করবোটা কি। এই অ্যাডভাইসটা ইনভেস্টরদের জন্য না শুধু, এটা আপনার ক্লায়েন্টের জন্য, এটা আপনার টিমের জন্য, এটা আপনার পার্টনারের জন্য, এটা আপনার ফ্রেন্ডদের জন্য। সব সময় একটা প্রশ্নের সিম্পল অ্যান্সার রেডি থাকা উচিত, যে হোয়াই শুড দে কেয়ার। এগেইন স্টোরিতে ব্যাক যাই। 1985-এ জবসকে অ্যাপ্লাই থেকে বের করে দেওয়া হলো, নিজের বানানো কোম্পানি থেকে। তিনি বলেছিল যে এটা তার লাইফের সব থেকে বড় পাবলিক ফেইলিওর। কিন্তু এই টাইমটাতেও আবার তিনি রিয়েলাইজও করে গেছেন যে ব্রিলিয়ান্ট প্রোডাক্ট হলেই যে মানুষ বাই করবে ব্যাপারটা এমন না, বা কিনবে ব্যাপারটা এমন না, কারণ সেটা প্রপারলি কনভে করাই হয়নি মানুষের কাছে। তিনি নেক্সটে গেলেন, পিকজারে গেলেন, সেখানে তিনি দেখতে পারলেন যে স্টোরি টেলিং একটা আর্ট। অ্যান্ড তার লাস্ট ডে পর্যন্ত এরপর থেকে স্টিভ জবস মনে করতো যে স্টোরি টেলিং একটা কম্পিটিটিভ ওয়েপন, একটা স্ট্র্যাটেজিক ওয়েপন। একটা ফিল্ম হোক, একটা প্রোডাক্ট হোক, একটা সার্ভিস হোক, সবগুলোর একই নিয়ম, মানুষের ইমোশন আপনাকে টাচ করতে হবে। সো এগেইন 12 বছর পর যখন সে অ্যাপেলে ফিরে আসলো, তখন সে কিন্তু শুধু মানে বেটার প্রোডাক্ট বানালো ব্যাপারটা এমন না, বেটার স্টোরি বানালো। সিমিলার ওয়েতে আমি এখানে টানবো হচ্ছে স্যার ফজলে হাসান আবেদের কথা, ব্র্যাকের ফাউন্ডার। 1971 সালে আমাদের দেশ কাইন্ড অফ ডিস্ট্রয়েড, লাইক একটা ডেভাস্টেশন। তিনি শেল অয়েলের মতো হাই পেইং জব ছেড়ে দিয়ে দেশে আসলেন, কোনো গ্যারান্টি নেই ফিউচারের, কোনো কিচ্ছু নাই। কিন্তু তিনি একটা কাজ করলো, যে তার ওই ডেভাস্টেশন স্টেজটা এই দেশের, ওইটাকে উনি ওনার পারপাসে কনভার্ট করলো। কনস্ট্রেইন্ট ওনাকে ব্রেক করতে পারেনি, বরং রিমেক করেছে। স্টিভ জবসের এই 12 বছরের এক্সাইল আর স্যার ফজলে হাসান আবেদের 1971 সাল থেকে যে এরপর টাইম থেকে ব্র্যাক ফাউন্ড করা, এই দুটো একই লেসন থেকে আসছে। এখন ওই মোমেন্টে আসি, যেটা আমার কাছে স্টিভ জবসের সব থেকে বোল্ড ডিসিশন, সব থেকে ব্রেভ ডিসিশন মনে হয়। 1984 সালে সুপার বোলে দুনিয়াতে দেখা সব থেকে বড় টিভি ব্রডকাস্ট, অ্যাপেল এখানে একটা কমার্শিয়াল অ্যাড দিল। অ্যান্ড নর্মাল কোনো কমার্শিয়াল অ্যাড না, ওয়েল আউট অফ কনটেক্সট বলি, জর্জ অরওয়েল নামে একটা অ্যামেজিংলি লাইক আর্টিকুলেট অ্যামেজিং রাইটার আছে। আমি আর্টিকুলেটও বলবো না, অ্যামেজিং একটা রাইটার আছে, যারা বই টই পড়ে তারা জানে। জর্জ অরওয়েলের একটা উপন্যাস আছে 1984, সেম ইয়ারেই, আবার সেম ইয়ার নিয়েই আবার কাজ করতেছে স্টিভ জবস। সো এই কমার্শিয়ালটাতে একটা ছিল, যে এখানে একটা ডিস্টোপিয়া শো করা হচ্ছিল, একটা টোটালিটারিয়ান ওয়ার্ল্ড। আর সেখানে ছিল একটা ভদ্রমহিলা,
যে একটা হাতুড়ি, হ্যামার, স্ক্রিনের দিকে ছুঁড়ে মারলো, স্ক্রিনটা ভেঙে গেল, অ্যান্ড তারপরে একটা লাইন ভেসে উঠলো যে অন জানুয়ারি 24th অ্যাপল কম্পিউটার উইল ইন্ট্রোডিউস ম্যাকিনটশ অ্যান্ড ইউ উইল সি হোয়াই দিস 1984 ওয়ন্ট বি লাইক দ্যাট 1984। এই কমার্শিয়ালে অ্যাপেল নিজের নামও একবারও বলে নাই, কোনো প্রোডাক্ট লঞ্চ ছিল না, এটা এটা একটা কালচারাল স্টেটমেন্ট ছিল। লাইক জবস তো এর পরের লঞ্চটাতে বলেছিল যে আমরা শুধু কম্পিউটার বানাচ্ছি না, আমরা আইবিএম এর মনোপলি ডিস্ট্রয় করতেছি, আমরা ব্যক্তির ফ্রিডমের পক্ষে আছি। আর এই বিলিফটা সে লাস্ট ডে পর্যন্ত ছাড়েনি। 2007 সালে যখন আইফোন লঞ্চ হয় তখনও সেম স্ট্রাকচার, সে সবার আগে প্রবলেম অ্যাড্রেস করলো, দেন ভিলেনকে সেটা স্ট্যাবলিশ করলো, দেন হিরো হিসেবে তার প্রোডাক্টটাকে প্রেজেন্ট করলো। অ্যান্ড সিমিলার থিং স্কোয়ার গ্রুপও করছে। লাইক স্যামসন এইচ চৌধুরীর কথা আমি যদি বলি, তিনি যখন 1960-এর দশকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি শুরু করলো, এই দেশ তখনও ইম্পোর্টেড মেডিসিনের উপরে 100% রিলাই করে। লাইক ইম্পোর্টেড মেডিসিন ছাড়া এই দেশে কোনো মেডিসিন বানানো হতো না। ফার্স্ট তিনি মেডিসিন বানানো শুরু করলো দেশে, অ্যান্ড তিনি একটা স্টেটমেন্ট ক্লিয়ার করে দিল যে বাংলাদেশ এখন থেকে নিজেই নিজের মেডিসিন বানাতে পারে। অ্যান্ড এইটার ফলাফল আমরা কোভিডের ভিতরেও ভোগ করেছি। লাইক এত দামি, আমরা যদি ইম্পোর্ট করে আনতে হতো আমাদের ভ্যাকসিন, বাংলাদেশের 90% মানুষ এটা অ্যাফোর্ড করতে পারতো না। অ্যান্ড এইটা ছিল তার 1984 মোমেন্ট, যে শুধু প্রোডাক্ট লঞ্চ না, একটা বোল্ড স্টেটমেন্ট প্রেজেন্ট করা, একটা লাইক ব্রেভ স্টেটমেন্ট দেওয়া। অ্যান্ড এখানে আমি একটা প্যাটার্ন আইডেন্টিফাই করি পুরো স্টিভ জবসের ক্যারিয়ার থেকে, যে স্টিভ জবস কোন জিনিসটা অবসেসিভলি করতো যেটা বাকিরা অকেশনালি মাঝে মধ্যে মনে চাইলে করি না, এরকম কিছু একটা করতো। ফার্স্ট প্রবলেম দিয়ে শুরু করতো, প্রোডাক্ট দিয়ে না। স্টিভ জবস কোনো দিন এইভাবে শুরু করতো না যে আজকে আমরা নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছি, নতুন আইফোন লঞ্চ করছি, নতুন ম্যাকিনটশ, ব্লা ব্লা ব্লা, এটার এই ফিচার, এটার এই কনফিগারেশন। তার স্টার্ট করার ধরনটাই কাইন্ড অফ এরকম ছিল যে আজকে আমরা রেভলিউশনারি একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি, একটা ওয়াইড স্ক্রিন আইপড উইথ টাচ কন্ট্রোল, একটা রেভলিউশনারি মোবাইল ফোন, অথবা একটা রেভলিউশনারি বা ব্রেক থ্রু ইন্টারনেট ডিভাইস। And then pause. Like, are you getting it? These are not three separated devices. This is only one device, একটা device, and we are calling it iPhone. এইটা হচ্ছে শোম্যানশিপ। ওকে, এইটা হচ্ছে কি বলে, স্টেজে দাঁড়ায় শাহরুখ খানের একটা অরা থাকে না, দিস ইজ কাইন্ড অফ দ্যাট কাইন্ড অফ শোম্যানশিপ। এটা ডিসঅনেস্ট না, এটা হলো আপনি আপনার অডিয়েন্সের জন্য একটা এক্সপেরিয়েন্স ক্রিয়েট করতেছেন। সেকেন্ড, সিম্পল অ্যান্ড আনইউজুয়াল ওয়ার্ড। স্টিভ জবসের প্রত্যেকটা লঞ্চের ভোক্যাব আপনি খেয়াল করেন। লাইক কিছুক্ষণ আগে আমি যেগুলো বললাম, ক্রামি, গর্জিয়াস, স্ক্রিমস, ম্যাজিক্যাল, এগুলা কোনো টেকনিক্যাল টার্মস না, কিন্তু এগুলো মাথায় থাকে, কিন্তু এগুলো আমরা ডেইলি ইউজ করি। আমরা যখন পিচ করি আমরা তখন বলি যে সিনার্জিস্টিক ভ্যালু প্রপোজিশন, মার্কেট ভ্যালু, দ্য পটেনশিয়াল মার্কেট ভ্যালু, দ্য গ্রস প্রফিট। স্টিভ জবস জাস্ট সিম্পলি বলতো, ভাই এটা ফাস্ট, এটা সুন্দর, এটা কাজ করে, সিম্পল। কোনো ওয়ার্ড বলার পরেও যদি মানুষের ভাবতে হয়, মানুষ ওই ওয়ার্ড নিয়ে ভাবতে চায় না। লাইক আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার, আপনার অডিয়েন্সের যদি আপনি বলার পরও ওই জিনিসটা নিয়ে ইনস্ট্যান্ট মাথায় ঘুরে যে হোয়াট দ্য হেল ডিড হি সেইড, নট ইন এ অ্যামেজিং ওয়ে বাট ইন এ আন্ডারস্ট্যান্ডিং ওয়ে। যে অনেক সময় এমন কিছু ওয়ার্ড মানুষ বলে ফেলে যেটা শোনার পরে মনে হয় যে টাইম, লাইক কি বললো এটা, এটা একটা ওয়ে। এটার কথা আমি বলছি না, আমি বলছি যখন আপনি একটা কথা বলছেন মানুষের বুঝতেই ওটা 2 মিনিট সময় লাগতেছে, ইউ ডু নট সেল, লাইক দ্যাটস ডান দেয়ার। 3, একটা সিঙ্গেল আইডিয়াকে ক্লিয়ারলি, সিম্পলি অ্যান্ড ক্রিস্প ওয়েতে প্রেজেন্ট করা। অ্যান্ড এই সেম জিনিসটা কারেন্ট বিজনেস গুরু, লাইক দ্য মোস্ট পপুলার বিজনেস গুরু অফ কারেন্ট ইন্টারনেট জেনারেশন, অ্যালেক্স হরমোজি, সেও বলে যে টক ক্লিয়ারলি, লাউডলি অ্যান্ড ক্রিস্প। ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্রিস্প, দ্যাট শুড বি ইয়োর স্ক্রিপ্ট, দ্যাট শুড বি ইয়োর পিচ, দ্যাট শুড বি ইয়োর কন্টেন্ট। সো আইডিয়া একটাই, ক্লিয়ারলি বলা, সিম্পলি বলা। 2001 সালে আইপড লঞ্চ করার সময় স্টিভ জবস একটা সিম্পল ওয়ার্ড দিয়ে শুরু করছে, সেন্টেন্স দিয়ে শুরু করছিল, 1000 songs in your pocket.
লাইক কোনো কনফিগারেশন নাই, কোনো ফিচার্স নাই, কি প্রোডাক্ট লঞ্চ করতেছি, কত তার দাম, নাথিং। 1,000 গান এখন থেকে তোমার পকেটে। ভাই 2001-এ যারা ছিল, আমার তো জন্ম ওই টাইমের কোনো একটা টাইমে। সো 2001-এ মানুষ জানে, আমি ইভেন 2009-10-এর দিকেও দেখছি বাংলাদেশের লোকজন ওয়াকম্যান নিয়ে ঘুরতো। সো 1,000 গান তখন তোমার পকেটে, ইটস এ হিউজ স্টেটমেন্ট। এই 5টা ওয়ার্ড দিয়ে আপনি বুঝে গেছেন যে প্রোডাক্ট কি, কি করা লাগবে। কোনো হার্ড ড্রাইভ সাইজ ম্যাটার করে না, মেমোরি কত ম্যাটার করে না, ব্যাটারি লাইফ কি, কিচ্ছু জানার দরকার নেই, কিচ্ছু নিয়ে আপনি অ্যাকচুয়ালি কেয়ারও করেন না। 1,000 সং পকেটে, টান। সেম বিকাশ, এগেইন বাংলাদেশি জিনিস আমি কেন টানতেছি, কারণ এই পডকাস্টটার মেইন রিজনটাই বাংলাদেশি ফাউন্ডার্সরা, বাংলাদেশি স্টার্ট আপ ক্রিয়েটার্সরা, বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার্সরা। বিকাশ যখন শুরু করলো তারা তখনও বলে নাই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইট উইল সলভ ইউর ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনাল প্রবলেমস অ্যান্ড ব্লা 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 ব্লা। তারা সোজা কথা বললো, ঘরে বসে টাকা পাঠান। সেম লাইন, যে 1,000 সং ইন ইউর পকেট। অ্যান্ড আই নো এই পুরো এপিসোডে আমি অনেক কিছু বললাম, অ্যান্ড অনেক অগোছালো ছিল যেহেতু এটা ফার্স্ট এপিসোড হিসেবে আসতেছে, অ্যান্ড ফ্রম দ্য নেক্সট এপিসোড আরও বেটার হবে। কিন্তু এই বইয়ে একটা লাইন আছে যেটা আমি এই এতগুলো কথার মাঝখানেও আমি মেনশন করতেই চাই, যেটা পড়ে আমি নিজে অ্যাকচুয়ালি অনেকক্ষণ সাইলেন্ট ছিলাম। এ পার্সন ক্যান হ্যাভ দ্য গ্রেটেস্ট আইডিয়া ইন দ্য ওয়ার্ল্ড, completely different and novel, but if that person cannot convince enough other people, it doesn't matter আপনার আইডিয়া কতটা ব্রিলিয়ান্ট, কতটা অথেন্টিক, কতটা ইউনিক, কতটা লাইফ চেঞ্জিং, সেটা ম্যাটার করে। কিন্তু তার থেকে বেশি ম্যাটার করে আপনি সেটা কিভাবে বলছেন, বা আপনি আদৌ সেটা বলতে পারছেন কি না। অ্যান্ড শেষ করার আগে আমি একটা জাস্ট সিম্পল কথা বলতে চাই, যে বাংলাদেশে অনেক ব্রিলিয়ান্ট মানুষ আছে, বাংলাদেশে ব্রিলিয়ান্ট ফাউন্ডার্স, ব্রিলিয়ান্ট আইডিয়াস অনেক আছে। লাইক শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ বাদ দেই, জাস্ট নর্মালি কিছুদিন আগে থেকে শুরু হওয়া খালিদ ফারহান অ্যান্ড ওনাদের যেই একটা সিমিলার শার্ক ট্যাঙ্ক টাইপ অফ শো শুরু হয়েছে, ওইখানেই দেখেন না কী পরিমাণ ব্রিলিয়ান্ট আইডিয়াস নিয়ে মানুষ আসতেছে। কিন্তু আমরা অনেক সময় ধরে নেই যে আইডিয়া থাকলেই মানুষ বুঝবে। অ্যান্ড স্টিভ জবস আমাদের শো করে গেছে যে এটা সত্যি না। সেলিং মানে ডিসঅনেস্ট হওয়া না, সেলিং মানে আপনার কনভিকশন অন্যের কাছে ট্রান্সফার করা। আপনি যদি সত্যি বিশ্বাস করেন আপনার কাজে, সেটা বলার দায়িত্ব আপনার। অ্যান্ড আই থিঙ্ক আমি নেক্সট কোনো একদিন কভার করবো যে জর্ডান বেলফোর্ড, উলফ অফ ওয়াল স্ট্রিট, লিওনার্দো ডি ক্যাপ্রিও যেই রোলটা প্লে করে জর্ডান বেলফোর্ড, সে একটা রিয়েল লাইফ পার্সন। And he was one of the greatest salesmen in the world, like living greatest salesman. I think he actually যদি সে তার লাইফটাকে ড্রাগস, ওমেন এগুলো দিয়ে বদার না করতো, আই থিঙ্ক হি মাইট বিকেম দ্য he might become better salesman than Steve Jobs ever was. And তার সব থেকে বড় যেই এটা, যে tonality and conviction, how much you believe in your product, that matters the most. অ্যান্ড এইটাকে জবস বলতো, স্টিভ জবস বলতো মেসিয়ানিক সেন্স অফ পারপাস। মানে আপনি শুধু প্রোডাক্ট বানাচ্ছেন আর বেচতেছেন না, বা সার্ভিস ক্রিয়েট করতেছেন আর বেচতেছেন না, আপনি মনে করেন এই কাজটা হওয়া দরকার। এই বিলিভটা যদি আপনার থাকে, তাহলে সেটা আপনার ভয়েসে আসবে, মানুষ ফিল করবে। দ্যাটস ইট ফর টুডে। নেক্সট এপিসোডে আমরা অন্য একজন কোনো ফাউন্ডার অর গ্রেট মাইন্ডস নিয়ে কথা বলবো। অ্যান্ড যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে আপনি ওনার ব্যাপারে কথা বলেন, বা ওনার কোনো অটোবায়োগ্রাফি, ওনার লাইফটা স্টাডি করেন, অ্যান্ড দেন গিভ আস দ্য অপারেটিং সিস্টেম, কাইন্ডলি রেকমেন্ড মি, কাইন্ডলি কমেন্ট ইট হিয়ার। আজকে এতটুকুই। থ্যাংক ইউ।